সুপার নিউমেরিক পোস্টটা কেন ক্রিয়েট হয়েছিল? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। তো এক্ষেত্রে দেখলাম রাজ্য সরকার নিজেকে ক্লিন চিট নিয়ে বের করে নিয়ে চলে এলো। রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাকড়ার পাঞ্জা। এটা মনে হচ্ছে যে আমাদেরই বলি দিয়ে রাজ্য সরকার বেঁচে গেল। রায়টা যেন টোটালি যেন একটা প্রি প্ল্যান্ড, কোর্টরুমে যেন হয়নি, আগে থেকে যেন চকটা আউট করা হয়েছিল। এসএসসি একসময় অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল, মন্ত্রিসভার অনুমোদন ছিল এবং সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এই অতিরিক্ত শূন্য পদ আইনসঙ্গত নয় এবং প্রয়োজনে এই যে মন্ত্রিসভা এই অতিরিক্ত শূন্য পদের অনুমোদন দিয়েছিল তাদের সদস্যদের সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই যে পুরো বিষয়টা রয়েছে, অর্থাৎ সিবিআই তদন্ত এবং আইনসঙ্গত নয় অতিরিক্ত শূন্যপদ, পুরো যে বিষয়টা, পুরো যে মামলা, তা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। এই বিষয় নিয়ে চাকরিহারারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অনেকগুলো ঘটনায় জড়িয়ে রয়েছে, তার সঙ্গেই সুপার নিউমেরিক যে পোস্টের স্যাংশন। তো এক্ষেত্রে দেখলাম রাজ্য সরকার নিজেকে ক্লিন চিট নিয়ে বের করে নিয়ে চলে এলো। কিন্তু হতভাগ্য অন্যায়টা, আমাদের জীবনটা দুর্বিষহ হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। তো ওনাদের সুপার নিউমেরিক পোস্টটা কেন ক্রিয়েট হয়েছিল? যে যারা দুর্নীতি করে বা চাকরি পেয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্যে। যখন হাইকোর্টের নির্দেশে তাদেরকে বের করে দেওয়া হচ্ছিলো এবং যারা ওয়েটিং রয়েছে সেখান থেকে সুপার নিউমেরিক পোস্টে তাদের নিয়োগ, এবং যারা বাইরে যাবে তা সেই জায়গায় ওদেরকে নিয়ে আসা হবে। কিন্তু সে যাই হোক, এনারা ছাড় পেয়ে যাচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের জন্য মানবিক হলেন না কেন? ওনারা বলছেন যে এটা নিয়ম মেনে হয়েছিল, রাজ্যপালের অনুমোদন ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের ছিল, আমরা দোষটা কোথায়? আমাদের তো আপনি বলতে পারলেন না যে আমরা দুর্নীতি করে চাকরি পেয়েছি, কোনো প্রমাণ তো দেখাতে পারলেন না। আপনাদের হয়তো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের তরফে আইনজীবী দেওয়া হবে, যোগ্যরা যারা রয়েছেন তাদের পাশে থাকা হবে, তাদের জন্য লড়বে রাজ্য সরকার, তারপরেও আশ্বস্ত হচ্ছেন না। আমরা একবারই আশ্বস্ত হতে পারছি না পুরোপুরি, যতক্ষণ না পুনরায় এই আইনি জটিলতা থেকে নিষ্কৃতি পেয়ে একদম নিশ্চিন্ত হয়ে আবার স্কুলে ফিরতে পারছি, ততক্ষণ পর্যন্ত কারো আশ্বাসেই আমরা নিশ্চিন্ত হতে পারছি না। কেন উনি এর আগেও বলেছিলেন 26,000-এ কারোরই চাকরি যাবে না, কিন্তু চাকরি কিন্তু আবার সুপ্রিম কোর্টে গেল ডিভিশন বেঞ্চে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো উনি বলবেন, তো ওনার কোথায় যে পুরোপুরি আমরা আশ্বস্ত হচ্ছি, একদমই নয়। একটা প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাকড়ার পাঞ্জা। আমরা দেখলাম কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বললেন যে প্রসেসের মধ্যে ভুল আছে, তাই পুরো প্রসেসটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিলেন এবং 26,000-এর মধ্যে যে 19,000 যোগ্য প্রার্থী আছে, যোগ্য ক্যান্ডিডেট আছে, যোগ্য চাকরিজীবী, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, সবার চাকরিটা খেয়ে নিলেন। এবং উল্লেখযোগ্যভাবে আজকে দেখলাম আমরা যে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের বিরুদ্ধে যাদের মস্তিষ্ক প্রসূত এই যে সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ কিছুজন অযোগ্যকে বাঁচাতে আবার যে অসাংবিধানিকভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার একটা প্রক্রিয়া চলছিল, সেটাকেই দেখলাম যে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এবং ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো রকম আর সিবিআই তদন্ত করা যাবে না। তাহলে এ থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি বিচার ব্যবস্থাটা কিন্তু কোনোভাবে আর একদম নিরপেক্ষ থাকছে না। হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে তারা দিনের পর দিন লড়াই করে সংগ্রাম করে যে চাকরি ছিনিয়ে নিয়েছে, সেই চাকরি এক প্রকার সুপ্রিম কোর্ট বাদ করে দিল ছোট্ট কিছু প্রসেসের ভুল থাকার জন্য। এবং যে মন্ত্রীরা, যে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ধরনের অসাংবিধানিক কাজ, চুরি, টাকার বিনিময়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি, এই কাজটা দিনের পর দিন করে গেল, তাদেরকে ন্যূনতম শাস্তি দেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো রকম সিবিআই তদন্ত পর্যন্ত করা যাবে না বলে আজকের শুনানিতে তিনি বললেন এবং হাইকোর্টের রায়টাকে খারিজ করে দিলেন। তাহলে এক্ষেত্রে আমরা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারছি ভারতবর্ষের সংবিধানটাকে নিয়ে যারা বসে আছে তারা এক প্রকার সংবিধানটাকে ভুল পথে চালিত করছে এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ নেই। কারণ আমরা দেখলাম কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়ি থেকে কালো টাকা উদ্ধার হয়েছে এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং সেই উদ্ধারের সাজা কি না শুধুমাত্র ট্রান্সফার। তাহলে একজন বিচারপতি তিনি এই রকমভাবে যদি বিচার ব্যবস্থাটাকে কলঙ্কিত করেন, তাহলে কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে এই বিচার ব্যবস্থাটা আর সম্পূর্ণ নিরপেক্ষ নেই। বিচার ব্যবস্থায় নিয়ে যারা বসে আছেন
তাদেরকে বদলাতে হবে এবং সেটার জন্য আমাদের রাস্তার আন্দোলন তো চলবে এবং আইনিভাবেও আমরা লড়াই করব। সেটা আমাদের পক্ষ থেকে আমরা জানিয়ে দেব যে কবে আমাদের রাস্তার আন্দোলন শুরু হচ্ছে এবং দীর্ঘ আন্দোলন চলবে। সেই আন্দোলনের ব্যাপকতা হয়তো পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের এই বাংলার বুক থেকে আগামী ফরাসি বিপ্লবের জন্ম দেবে। এটা মনে হচ্ছে যে আমাদেরই বলি দিয়ে রাজ্য সরকার বেঁচে গেল। মানে একটাই কথাই আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়াদের প্রাণ যায়, বা রাজার জন্য কোনো সাজা নেই, সাজা হচ্ছে এই শুধুমাত্র প্রজাদের জন্য। এটাই মনে হচ্ছে যে আমরা তো কিছুই করলাম না, জানিও মানে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, অথচ আজকে আমাদের চাকরি নেই। তাহলে এর থেকে আর দুঃখের আর কি হতে পারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, বলেছেন যোগ্যদের চাকরি হারা হতে দেব না যতক্ষণ না আমার প্রাণ আছে। এবং অন্যদিকে আমরা দেখেছি যে এ থেকে ই পর্যন্ত সব প্ল্যান তিনি রেডি করে রেখেছেন, তারপরেও আশ্বস্ত হচ্ছেন না। দেখুন, আমরা তো দেখছি যে এই মামলার গতি প্রকৃতি এবং এই 16 সাল থেকে শুরু হয়েছে যে মানে এই পরীক্ষা দেওয়া, তারপরে 19 সালে আমাদের জয়েন হলো, তারপরে তো দেখছি মামলায় জর্জরিত, সমস্ত কিছু জর্জরিত। তাহলে এই যে যোগ্য অযোগ্যদের লিস্ট, এটা যদি সরকার দিয়ে দিত তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। যদি মিরর ইমেজ এটা যদি দিয়ে যেত তাহলে তখন থেকেই তো একটা সেগ্রিগেশন হয়ে যেত। সরকার তো সুপ্রিম কোর্টের থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই বলেছেন যে সুপ্রিম কোর্টের থেকে চাইবো যোগ্য অযোগ্যদের তালিকা। তো চাকরির পরীক্ষা কি সুপ্রিম কোর্ট নিয়েছে? আমাদের এই চাকরির পরীক্ষাটা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, সুতরাং নিয়ম অনুযায়ী তো তাকে দিতে হবে। এবারের ভেতরে কি আছে আমি জানি না, কোন যুক্তিতে এখন সুপ্রিম কোর্ট কি দেবে আমি সেটা বলতে পারবো না, কারণ আমরা তো আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ তো আমরা নই। কতদিন এইভাবে রাস্তায় থাকবেন? সেটাও তো একটা বড় প্রশ্ন, কারণ যদি চাকরি না থাকে তাহলে আমাদের তো কি বলবো, আমাদের পেট তো আমাদের চালাতে হবে। কিন্তু এবার দেখা যাক, একটা সংগঠিত একটা আন্দোলন তো নিশ্চয়ই একটা করা দরকার। কিন্তু দেখুন আমাদের, হ্যাঁ, মুখ্যমন্ত্রী কালকে আমাদের আশ্বাস দিয়েছেন, উনি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং হ্যাঁ আমরা ওনার কথাকে মানে সম্মান করি সব কিছুই, এবং আমরা জানি উনি মানবিক মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা, সমস্ত কিছুই ঠিক আছে। কিন্তু মানে কিছু কিছু জিনিস মানে সেগুলো আরেকটু যদি আমাদেরকে আরও মানে উনি আরও বিস্তারিতভাবে বলতেন আমাদেরকে আরও, তাহলে আমরা আরেকটু আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হতো। কেন এখনও যেন অনেক কিছু ধোঁয়াশা ধোঁয়াশা, এবং এই প্রসেসগুলো তো লেন্দি প্রসেস, তাই না? ধরুন আজকে যাই হোক, সুপ্রিম কোর্ট থেকে যদি এটার কোনো একটা সংশোধন হয় রায়টা, বা এটাও কিন্তু একটা মানে দীর্ঘ একটা প্রক্রিয়া। এবং আমরা জানি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যে মানে এই যে দীর্ঘসূত্রতা মানে কতটাই হয়, মানে সেই পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, কিছু করার নেই। এখন দেখা যাক, সবাই আসুক, আমাদের আরও যে সহযোদ্ধারা আছে এখন সবাই মিলে আমাদের একত্রিত হয়ে ইউনাইটেড থেকে মানে সমস্ত কিছু এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিছু করার নেই, মানে আমরাও তো মানসিকভাবে বিপর্যস্ত। আমরা এই লড়াই করতে 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 আজকে ধরুন আন্দোলন তো আজ থেকে নয়, 2014 সাল থেকে শুরু হয়েছে এবং আজকে 2025 সাল, 11 বছর ধরে এই করতে করতে আমরাও ক্লান্ত। কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছি না। যে এক সুপার নিউমারিক পোস্ট, যেটা নিয়ে এত সমস্যা, এত কিছু, প্রথম থেকে বিরোধীদের এত, বিরোধী উকিল বা এরা এত কিছু বললেন, কিন্তু আজকে দেখুন একটা ব্যাপারে পুরো মুখ থুবড়ে পড়ে গেল, মানে কোনো কিছু হলোই না মনে হলো যেন। অথচ এটাই কিন্তু রুট অফ দ্য মেন কজ যাকে বলা হয়। কিন্তু কি বলবো আর, এটার জন্য কি বলুন তো, এটা যে আমাদের বিচার ব্যবস্থা কিভাবে কতটা ডাউনওয়ার্ডে চলে গেছে, এটাই তার আর একটা প্রমাণ। যে একসময় এত, এখন মনে হচ্ছে যেন রায়টা যেন টোটালি যেন একটা প্রি প্ল্যান্ড, এটা যেন মানে রায়টা যেন হলে হয়নি, কোর্টরুমে যেন হয়নি, আগে থেকে যেন চকটা আউট করা হয়েছিল, যে বিট বাই বিট, স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। আর এই রায়টাকে আরও বেশি করার জন্য যেন আমাদের ঘরে স্কেপগোট করে দেওয়া হলো। এটাই, আর কি বলবো। এই পুরো বিষয়টা আপনি যেটা বললেন যে আপনারা স্টেপ গোট হয়েছেন এবং এটা প্রি প্ল্যান্ড, কারা কারা যুক্ত আছে বলে মনে হয়? দেখুন এখানে কি বলবো, মানে সেই মানে বলার মানে টোটালটাই তো মনে হচ্ছে যেন আমরা যেন এখানে যেন ভাসছি, আমরা কাউকে তো কাছাকাছি দেখতে পাচ্ছি না, যে আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স কেউ আছে যারা আমাদের ঘরে, যাদের ঘরে আমরা আঁকড়ে ধরে বলতে পারি যে না এরা আমাদের সাপোর্টিভ। মানে একেবারে সরকার বিরোধী সবার উদ্দেশ্যে সমস্তটা সব, কাউকে তো আমার মনে হচ্ছে না যে মানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে না এরা আমাদের হতে পারে আপনার জন্য। সবাই যেন মনে হচ্ছে যেন মানে ওই ফেরিওয়ালা টাইপ, যে ভাই আমার জিনিসটা দেখো, আমি তোমাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, আমার জিনিসটা তোমরা দেখো, মানে নিত্য নতুন, মানে ওল্ড ওয়াইন ইন দ্য সেম বোতল। সুপার নিউমেরিক পোস্টটা বৈধ, আর আমরা যারা যোগ্যতার সাহায্যে যারা চাকরি পেয়েছি
আমাদের তো সিবিআই লিস্টে সব সিবিআই যে লিস্ট দিয়েছে সেখানে আমাদের একাডেমিক মার্কস রিটেনে কত পেয়েছি, ভাইভাই কত পেয়েছি সবই দিয়ে দিয়েছে। এবং এর আগে কোনো পরীক্ষায় এরকম এসএসসি কোনো পরীক্ষায় এরকম কোনো মার্কস প্রত্যেকটা পার্টে পার্টে এরকম কোনোদিন মার্কস দেয়নি। আর আমাদের যে ওএমআর সিট পাওয়া গেছে গাজিয়াবাদ থেকে, সে ওএমআর সিটে আমাদের কিন্তু সিগনেচার আছে এবং ইনভিজিলেটরের সইও আছে। হ্যাঁ, তাহলে আবার যে অযোগ্যদের লিস্ট বলছে এদের 12% হারে সুদ দিতে হবে। তাহলে সবার কাছে চাইলো না কেন 12% সুদ দিতে হবে? হ্যাঁ, তাহলে সবার কাছে বলতে পারতো। আবার বলছে এদের এখানে আলাদা করা যাচ্ছে না, এদের মধ্যে থাকতে পারে অযোগ্য। তাহলে অনুমানের ভিত্তিতে কোনো বিচার তো হতে পারে না। আমাদের এই ভারতবর্ষের আইন ব্যবস্থা মানে সম্পূর্ণ ধিক্কার জানাই। এবং যে প্রধান বিচারপতি আছে, আমার যাই হোক, জেল হোক, যা হোক, আমি বলতে বাধ্য হচ্ছি এখন প্রধান বিচারপতির উপরও আমাদের ডাউট আছে। আপনার নাম? সংগ্রাম মজুমদার। কালকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে কথা বললেন এবং রাতে বিকেলের পর থেকে আপনারা সিদ্ধান্ত নিলেন যে রাত থেকে আপনারা অবস্থান বিক্ষোভে বসবেন এই শহীদ মিনারের পাশে। পরবর্তী পদক্ষেপ কি হবে? কতদিন এইভাবে রাস্তায় থাকবে? পরবর্তী পদক্ষেপ আমাদের নিজের মধ্যে আলোচনা চলছে, আমরা শীঘ্রই কর্মসূচি ঘোষণা করব। এবং একটা জিনিস তো পরিষ্কার, যেই চুরি, এই এই দুর্নীতির প্রধান কারিগর, মুখ্য দায় রাজ্য সরকারের সিস্টেম এই দুর্নীতি করেছে, তাদেরকে এর দায় নিতে হবে। মুখ্যমন্ত্রী যতই বলুন আমাদের বাঁচাবেন কেন? উনি ওনার সরকার আমাদের জলে ঠেলে দিয়েছে, খাদে না ঠেলে ফেলে দিয়েছে। আজকে বলছেন বাঁচাবেন, যখন আমরা দিনের পর দিন ডিসেম্বর মাসে শীতের রাতে বসেছিলাম, উনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি, ওনার শিক্ষামন্ত্রী দেখা করতে চাননি। আজকে উনি বিপদের আঁচ পেয়ে আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে, বলেছেন যে গতকাল যে মিটিং হলো, কিন্তু ওনার মিটিং থেকে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। কেন এর মধ্যে অনেক রকম আইনি জটিলতাও আছে। উনি এখন বলছেন করব, কিন্তু এতদিন কোথায় ছিলেন? আমরা বারবার তো ওনার কাছে গেছি, তাই পুরোপুরি আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত পুরো আইনি জটিল প্রক্রিয়া থেকে আমরা নিষ্কৃতি পেয়ে পুনরায় স্কুলে ফিরছি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আপনাদের সঙ্গে কথা বললেন, তিনি বললেন যে আপনাদেরকে এখনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। আপনারা কাজ করুন, মানে আপনারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা স্কুলে যান, সেখানে দাঁড়িয়ে আপনারা বিকেল থেকে ডিসাইড করলেন যে এখানে অবস্থান বিক্ষোভ চালাবেন। কতদিন ধরে এই অবস্থান বিক্ষোভ চলবে এবং কতদিন আপনারা রাস্তায় থাকবেন? দেখুন, আমাদের চাকরিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টার্মিনেট করেছে সুপ্রিম কোর্ট থেকে। তো সুপ্রিম কোর্ট থেকে টার্মিনেট করার পরে আমরা চাকরিতে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় মানে নেতাজি ইন্ডোর থেকে যে ললিপপটা দিলেন সেইটা নিয়েই আমরা আবার মানে স্কুলে যাব বা চাকরিতে ফিরবো, এটা সম্ভব নয়। কারণ আমরা সবাই অল্প হলেও আইন বুঝি। সেই অর্ডারে লেখা আছে যে এই টার্মিনেশন লেটার ইন্ডিভিজুয়াল যাবে না, এই টার্মিনেশন লেটার এটা সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট টার্মিনেট করা হয়েছে। তার মানে ডাইরেক্ট আমাকে রায় দেওয়া হয়েছে, তুমি আর ওই স্কুলের দোরগোড়ায় যাবে না। অর্থাৎ যদি আপনি মানে বিনা পারিশ্রমিকেও যান, তাও আপনার সেটা অপরাধ, কারণ সুপ্রিম কোর্ট আপনাকে যেতে বারণ করেছে। আপনার যদি পড়ানোর খুব ইচ্ছা থাকে তাহলে আপনি স্কুলের সামনে পড়ান, কোনো আটচালাতে পড়ান, কোনো ক্লাবে গিয়ে পড়ান স্কুলের বাচ্চাদের, কিন্তু স্কুলের দোরগোড়ায় যাওয়ার অধিকার আপনার নেই অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট। পড়ুয়াদের কি হবে? ধরুন আপনাদের ওপরে যাদের ভবিষ্যৎ, আপনারা যাদের ভবিষ্যতের কারিগর, তারা কি দোষ করলো? তাদের এখন এই বিষয়টা ফেস করতে হচ্ছে। দেখুন, পড়ুয়াদের কি হবে এটা তো আমরা শিক্ষকরা সবচেয়ে ভালো করে বুঝতে পারছি, কিন্তু যাদের বোঝার কথা ছিল তারা বুঝলো না। যে সুপ্রিম কোর্টের বোঝার কথা ছিল যে এত সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি একসাথে টার্মিনেট হয়ে যায় তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ার মতো উপক্রম হয়। এবং তাছাড়াও এখনও পর্যন্ত কিছু কিছু শিক্ষকের উচ্চ মাধ্যমিকের খাতা আছে, উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন তারাও টার্মিনেট হয়ে গেছেন। এখন ওই খাতা যদি সেই শিক্ষক ফিরিয়ে দেব না বলে, মানে সেই শিক্ষক যদি ফিরিয়ে না দেয় এবং খাতা না দেখে, তাহলে সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। আমরা চাইবো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হোক, তারা মানে আর যে সকল শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের থেকে সাবস্টিটিউট হিসাবে শিক্ষা গ্রহণ করুক। এবং আমরা এটাও চাইবো সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখুন, এবং আপনারা যেটা বলেছেন যে প্রসেসটাতে ভুল আছে, সেই প্রসেসের ভুল যারা করেছে তাদেরকে শাস্তি দিন,
তাদেরকে শাস্তি দিন, দিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে ছাড় দিন, তবেই এই প্রসেস আগামী দিনে আর ভুল হবে না। আর যদি আপনি তাদেরকে ছেড়ে দিয়ে বারবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলি দেন, তাহলে আগামী দিনে যে প্রসেসটা আপনি ফেয়ার অ্যান্ড করতে বলেছেন, তাহলে সেই প্রসেসের ক্ষেত্রেও গণ্ডগোল হবে, আবার সেই প্রসেসটাকে নিয়ে চ্যালেঞ্জ হবে এবং আবার সেই সাফার করবে শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ আপনাদের বুঝতে হবে কোন রায়টা দিলে বিচার ব্যবস্থাটা সঠিক পথে পরিচালিত হবে এবং যারা প্রকৃত যোগ্য আছে তারা বঞ্চিত হবে না। অতিরিক্ত শূন্য পদ নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের যে নির্দেশ তা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবং চাকরিহারারা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোরে সোমবার কথা বলার পর তাদের যে একাংশ এই শহীদ মিনারের পাশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, তারা কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।